স্মার্ট কৃষি বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে সংসদে প্রধানমন্ত্রী। সরকারের প্রথম 2 মাসের কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষ। পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত আজ। জ্বালানির দাম বাড়লেও পেট্রোল পাম্পে কাটছে না সংকট, সরবরাহ কম থাকার অভিযোগ। স্বাধীনতার 55 বছর পরও অবহেলিত শেরপুরের চরাঞ্চল, রাস্তাঘাট ব্রিজের অভাবে চরম ভোগান্তি। একযুগেও সংস্কার হয়নি লক্ষ্মীপুরের উল্লাস সড়ক। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মহারণ শুরু। প্রথম ধাপে 152 আসনে ভোট, 80 জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যার অংশ হিসাবে গেল 14 এপ্রিল কৃষক কার্ডের উদ্বোধন করা হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা 10টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন। বুধবার বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম নির্মূলে 2 কোটি শিশুকে ভ্যাকসিনের আওতায় আনার কথাও বলেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। ষড়ঋতুর এই বদ্বীপে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি মৃত্তিকা আর লাঙল, কিন্তু বৈশ্বিক জলবায়ুর রুদ্রমূর্তিতে সেই চিরায়ত কৃষি হুমকির মুখে। এই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী পরিকল্পনা নিয়েছে সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশের সেই ভীষণই তুলে ধরেন প্রধানমন্ত্রী। খননের কর্মসূচি সরকার হাতে নিচ্ছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। বিদীর্ণ মাঠে প্রাণের সঞ্চার করতে 20,000 কিলোমিটার খাল খনন আর আধুনিক যন্ত্রপাতির সমারোহে সূচিত হচ্ছে নীরব বিপ্লব। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিয়েও উৎপাদন অব্যাহত রাখতে চালু হচ্ছে স্মার্ট কৃষি ব্যবস্থাপনা। এজন্য কৃষি উপকরণ সহজলভ্য করার কথা বলেন সংসদ নেতা। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা। চিকিৎসা খাতকেও আধুনিক করার কথা বলেন তিনি। এর অংশ হিসেবে স্থানীয় সরকারের 200 বহুতল ভবন দ্রুতই স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। হাম নির্মূলে তুলে ধরেন নানান পরিকল্পনা। ইউনিসেফ আমাদেরকে, বাংলাদেশকে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। আগামী অর্থবছর থেকেই প্রাথমিকের 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটজাত ব্যাগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। সোনার বাংলার ইস্তেহার রচনায় সবাইকে ন্যায় ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সমৃদ্ধশীল মর্যাদাশীল বাংলাদেশ গঠন করার এবং সেটির জন্যই বাংলাদেশের মানুষ এই ম্যানিফেস্টো গ্রহণ করেছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2 মাসে নেওয়া বিএনপি সরকারের 60 পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, এত অল্প সময়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরুর নজির নেই। নতুন সরকারের কার্যক্রমে খুশি সাধারণ মানুষও। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মেয়াদ 2 মাস পূর্ণ হয়েছে 17 এপ্রিল। এই সময় নির্বাচনের আগে দেয়া 31 দফা বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে প্রশংসা কুড়াচ্ছে। মাত্র 2 মাসে জনকল্যাণে 60টি পদক্ষেপ নিয়েছে তারা। এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। এই সময় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ। সম্মানিত কৃষক শাহানুর আলম। এছাড়াও রয়েছে সংসদে 133টি অধ্যাদেশ নিষ্পত্তি। এর মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, খাল খনন সহ জনকল্যাণকর আরও নানা প্রকল্প। দেশের নাগরিকরা সুবিধা পাবে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা বৃহত্তর পরিসরে না হলেও একটা ক্ষুদ্র পরিসরে কিন্তু স্টার্ট হয়েছে। সহযোগিতা আমরা সবাই করব যাতে দেশটা ভালোভাবে গড়ে তুলতে পারে। শূন্য 4,68,220 পদ পূরণের জন্য কর্মপরিকল্পনা, বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠান চালু, ইকোনমিক জোন, বেসিক হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের তালিকা করে ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইকোসিস্টেম তৈরি সহ অর্থনীতিকে শক্তিশালী করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারের এসব পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটাই হলো বাংলাদেশের মানুষের বড় অর্জন, যে সরকার যারা ক্ষমতায় আসছে তারা যে ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো দিয়েছিল সেই কমিটমেন্টগুলো দিনে দিনে যে বাস্তবায়ন করছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ও বিদেশি বিনিয়োগ সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা সাধুবাদ জানালেও তারা বলেন সরকারের সামনের পথ মসৃণ নয়, বরং অনেক চ্যালেঞ্জ পার করে তাদের সামনে এগোতে হবে। বিরোধী দল বড় চ্যালেঞ্জ আমি মনে করি। বিরোধী দল অ্যাক্টিভলি সরকারের সমালোচনা করছে এবং এই সমালোচনাটাকে রেসপন্স করবে কিভাবে বিএনপি তার কর্মকাণ্ডের দ্বারা, অথবা এই সমালোচনাকে কিভাবে আর করার সুযোগ না দেওয়া যায়। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়লেও শিগগিরই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তা কাটিয়ে উঠবে বলেও মনে করেন তিনি। আমেরিকা যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পলিসি অ্যালাই আছি কিছুটা, সুতরাং আমরা এখনই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে তেল খুঁজি, আমার কাছে মনে হচ্ছে এটা এখনই সুযোগ নেই। আর এর জন্য আমরা পারস্পরিক আলাপ করতে পারি, আমেরিকার সাথে বাংলাদেশ কর্তৃপক্ষ আলাপ হতে পারে যে তাদের এই প্রবলেম হচ্ছে। গেল 2 মাসে সরকার মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে বলেও মত দেন এই বিশেষজ্ঞ। নাগরিক ভঙ্গিমা দেখাচ্ছেন যেগুলোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে উনি নাগরিক বান্ধব প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে 11 দলীয় জোটের 12 প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আজ দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জোটের মুখপাত্র এহসানুল মাহবুব জোবায়ের। এমআর আসদের রিপোর্ট। নির্বাচন ভবনে বুধবার দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় জোটের মনোনয়নপত্র যাচাই বাছাই। রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন এ কার্যক্রম পরিচালনা করেন। প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া নথি যাচাই করা হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের অনাপত্তির পর 11 দলীয় জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। শামসুন নাহার বেগম, মিসেস মার্দিয়া মমতাজ, মিসেস রোকেয়া বেগম, মিসেস মাহমুদা আলম মিতু, মিসেস তাসমিয়া প্রধান, মিসেস মাহবুবা হাকিম, এগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিনের মনোনয়ন সরকারি চাকরি সংক্রান্ত জটিলতা উল্লেখ করে স্থগিত করা হয়। প্রয়োজনীয় কাগজ জমা দিতে সময় দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি, এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর 12 জব এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে। বাংলাদেশ জামায়াত ইসলামের মুখপাত্র জানান এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে জোট। যে ডকুমেন্টেশনটা প্রডিউস করবেন সেটা থেকে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে আর কি। তখন আমরা
ফাইনাল কথা বলতে পারবো। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাস ট্রাক সহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে আজ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলের লিটারে প্রতি 15 টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। পাম্পে দীর্ঘ লাইন ও সরবরাহ ঘাটতি আগের মতোই আছে। অবৈধ মজুত, পাম্প মালিকদের রেশনিং এবং চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে এই ভোগান্তি অব্যাহত রয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। দাম বাড়লেও কাটছে না জ্বালানির সংকট। এখনও পাম্পগুলোতে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেল না থাকায় রাজধানীর অনেক পাম্প বন্ধ থাকলেও গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকরা। রাজধানীর রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় সেখানে তেল নেই, সাইনবোর্ড লাগানো। অনেকে তেলের আশায় অপেক্ষা করছেন, কেউ কেউ আবার তেল না পেয়েই ফিরে যাচ্ছেন। গ্রাহকরা বলছেন, দাম বাড়লেও ভোগান্তি কমছে না। তেল সরকার রেশনিং পদ্ধতিতে দিচ্ছে, কিন্তু আমরা আসলে কখন দিবে পেট্রোল পাম্পগুলো সঠিকভাবে বলছে না যে দিবে। আমরা এসে দেখি যে অক্টেন নেই, জিজ্ঞেস করলে বলে সন্ধ্যায় যোগাযোগ করেন। আমরা তো তেল পাচ্ছি না। সকালে মিনিমাম 3টা পাম্পে আমি গেছিলাম তেলের জন্য, কোথাও তেল নাই। এই বিএপি গাড়ি ফুল লোড তেল পায়, অথচ আমাদের এই গাড়ি 2000 থেকে 3000 টাকার উপর আমরা তেল পাই না। প্রয়োজনে আরো দাম বাড়িয়ে ভোগান্তি কমানোর দাবি তাদের। টাকা লাগলে আরো দিব, কিন্তু আমাদের এই যে আমাদের একটা ভোগান্তি, এই যে ঠাড়া ভরা রোদের ভিতরে অনেক ভোগান্তি আমাদের। এই ভোগান্তিটা জানি সরকারের কাছে একটা আবেদন, এই ভোগান্তিটা আমাদেরকে করবেন না। তেল যদি না থাকে একবার দিয়ে মিয়া শেষ করে দেন। তেল নাই, পাবলিককে কিভাবে দিব আমরা? সরকার 120 টাকা থেকে তেলের লিটার পার লিটার 140 টাকা করেছে, মানে 1 লাফে 20 টাকা সরকার বেশি করেছে। আমরা বলতে চাই যে 120 টাকা বেশি করার পরেও আমরা সিরিয়ালে থাকতে চাইছি। এই আপনার এত রোদ্রে টেম্পারেচারে মানে একদম হট, দেখতেছেন পুরো ঘামায় অস্থির হয়ে গেছে। অনেকে অভিযোগ করেন, পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে বাইরে বেশি দামে বিক্রি করছেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তেলের সংকট আরো বেশি। তেল অবশ্যই আছে, সব এগুলো রাজনীতি, আর কিছু না। রাজধানীর সব পাম্পে একযোগে তেল দিলে ভোগান্তি থাকবে না বলে জানান তারা। সব পাম্পে যদি একসাথে তেল দেয় তাহলে সংকটটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, কিন্তু সব পাম্পে তো তেল দিচ্ছে না। মেন প্রবলেমটা যে এই জায়গায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার 55 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুর সদর থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বের 3 গ্রামে। ব্রিজ ও রাস্তার অভাবে চরম ভোগান্তিতে এই চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। যাতায়াতের একমাত্র সড়কটির পাকাকরণ সহ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এলজিইডি নির্বাহী প্রকৌশলী বললেন, যাতায়াত ব্যবস্থার উন্নয়নের শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। মইনুল হোসেন প্লাবনের তথ্যচিত্রে জানাচ্ছেন তাহসিন তারিন। শেরপুর সদর উপজেলার দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত 6 নং চরগ্রাম, গোয়ালপাড়া ও পয়স্তির চর। সদর থেকে এইসব গ্রামের দূরত্ব 11 কিলোমিটারের মধ্যে, কিন্তু সেখানে পৌঁছানো যেন এক দুঃসাহসিক যাত্রা। 6 নং চরগ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা দশানী নদীতে নেই কোনো সেতু। অন্যান্য গ্রামে নদী পারাপারে ভরসা রাখতে হয় বাঁশ দিয়ে জোড়া লাগানো ব্রিজের উপর। রাস্তাঘাটের অবস্থাও করুণ। শুষ্ক মৌসুমে ভ্যান কিংবা ঘোড়ার গাড়ি চলে, কিন্তু বর্ষা এলেই দুর্ভোগ পৌঁছায় চরমে। 4 থেকে 10 ফুট পানিতে তলিয়ে যায় পুরো রাস্তা। তখন চলাচলের একমাত্র ভরসা নৌকা। ঘোড়া গাড়ি দেয়, ঠেলা গাড়ি দেয়, পোলাপান দাবার পায় না। 6 নং চর, 25 চর, গোয়ালপাড়া এর ভিতরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের নিয়ে যেতে খুব কষ্ট হয়। আমরা যে আবাদ করি আমরা সেবা করে, মানে আমরা বেচা কিনি কম দামে বেচন নাকি। খরার সময় তোর হাইডে যাইতে হয়। অনেক শিক্ষক এখানে পদায়ন হয়, কিন্তু 1-2 দিন ক্লাস নিতে আসার পরে তারা আর আসতে চায় না। দাবি সেটা হচ্ছে বন্যামুক্ত রাস্তা চাই, আর আমাদের দশানের উপর ব্রিজ চাই। বন্যা সুরক্ষিত রাস্তা সহ সেতু নির্মাণের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন শিক্ষার্থী ও সচেতন মহল সহ স্থানীয় কয়েক হাজার বাসিন্দা। অবহেলিত এই জনপদের অবকাঠামো উন্নয়ন না হওয়া পর্যন্ত চরবাসীর সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুর 1 আসনের সংসদ সদস্য। যখনই সুযোগ এসেছে
রাস্তাঘাট নিয়ে কথা বলার, ব্রিজ কালভার্ট নিয়ে কথা বলেছি। আমি মনে করি যে এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে। চরাঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে নকশার কাজ শেষ করে সেতু নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষ। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে, অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা। এক্সএন মহোদয় এলজিইডি অলরেডি বলেছেন এটা কাজ শুরু হয়ে গেছে, ড্রয়িং ডিজাইন শেষ হয়েছে। আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নজরে এনেছেন, আমি সরকারের নজরে আনব। চরাঞ্চলের ওই 3 গ্রামের অন্তত একটি সেতু এবং বন্যা সহনীয় টেকসই রাস্তা তৈরিতে সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 12 বছরও সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুরের রায়পুর পীর ফয়েজ উল্লাহ সড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমের আগে মেরামত না করলে জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। নাজিমুদ্দিন রিয়াদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পীর ফয়েজ উল্লাহ থেকে কাফেলাতলী সড়কটির বেহাল দশা। হাজারো যানবাহন সহ লাখো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এটি। খানাখন্দে ভরা সড়কটি প্রায় এক যুগেও সংস্কার না করায় বিভিন্ন অংশ ভেঙে গর্তে পরিণত হয়েছে। এটি স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, কর্মজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিনই পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যারিং ভাঙে, এক্সেল ভাঙে, ঘুরা ঘুরা গাড়ি নষ্ট হয়ে যায়। এত বেশি গর্ত যে 1 হাঁটু পর্যন্ত মানে কম বেশ মানে গর্ত হয়ে আছে। এই কারণে প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়। ডেলিভারি রোগী গেলে খুব অসুবিধা হয়, যেমন লাগে ডেলিভারি হয়েই যায় রাস্তা। গেল সরকারের আমল ও বর্তমান সরকার ক্ষমতায় এসেও এই সড়কটির মেরামতের উদ্যোগ না নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জনসাধারণ। কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক মেরামত হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের। 10-12 বছর রাস্তা ভাঙা, আমলিগের আমলেও রাস্তা হয় নাই, বিএমপির আমলেও রাস্তা হয় না, এরা শুধু ঘোরাঘুরি করে। এই রাস্তাটার এই অবস্থা, একটু থানাগুলো উড়ে যায় না। এখানে নেতা লিডার হয়তো অভাব নেই মানুষের, কিন্তু জনগণের খেদমত করি না কোনো লোক পাইতেছি না আমরা। আমরা চাই যে অতি দ্রুত বন্যাকালীন আসার আগেই আমাদের এই রাস্তাটা মেরামত হোক। বিষয়টি স্বীকার করে পৌরসভার আংশিক অংশে চলমান প্রকল্পের মাধ্যমে মেরামত করা অথবা নতুন করে আর্থিক বরাদ্দের মাধ্যমে সংস্কার করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। এই রাস্তাটির কিছু কিছু অংশে মেরামত বা সংস্কার প্রয়োজন, এটি আমাদের নজরে এসেছে। আমরা আমাদের প্রকল্প থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ পাই, তাহলে আমরা রাস্তাটি সংস্কার, মেরামত অথবা নতুন করে রাস্তাটি নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার আগে কর্তৃপক্ষ মেরামতের ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে আজ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বহুল আলোচিত মহারণ। 294টি আসনের মধ্যে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। অন্তত 80টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 152টি আসনে ভোট গ্রহণ চলছে। 16 জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুষ্ঠিত ভোট পর্বে প্রায় 3.5 কোটির বেশি ভোটার অংশ নিচ্ছেন। এদিকে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই রাজ্যবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্রের উৎসবে অংশ নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে তরুণ এবং নারী মহিলাদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট আয়োজন করছে। প্রায় 2407টি কোম্পানির কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। 7 সহস্রাধিক বুথকে অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বিশেষ নজরদারি চলছে। রাজনৈতিকভাবে এই দফার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিজেপি উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী এলাকায় ভালো ফলের আশায় রয়েছে। একাধিক আসনে সরাসরি 2 দলের লড়াই হলেও কিছু জায়গায় ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাও দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হেক্টর জমি ধান। কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তেমন পরামর্শ না পাওয়ার অভিযোগ চাষিদের। যদিও কৃষি বিভাগ বলছে এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। চলতি মৌসুমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় ১০,২৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, কিন্তু হঠাৎ ব্লাস্ট রোগের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠের পর মাঠ ধান গাছ শুকিয়ে চিটা হয়ে গেছে। কৃষকদের দাবি, কৃষি অফিস থেকে কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না। এতে করে হতাশায় পড়েছেন তারা। এই ধানের কি অবস্থা, এই ধানের পুরো কালো দাগ হয়ে সরাব মরে ৮০ ডিসিম জায়গা রয়েছি, মনে করেন ৮০ ডিসিম দৈরাই আমার মনে করেন এই অবস্থা হয়েছে। অনিন আমি কাইটা কামলা দেয়া ঘরে নেবো, তাও নিয়ে হারুম না। ওষুধ মেডিসিন দিব এরকম কিছু দেয় না। যখন কৃষকরা এরকম বিপদে পরে উপজেলায় যায়, তখন তারা কিছু ওষুধ লিখে দেয়, যেটা আর কোনো কাজ লাগে না। ধান তো নেই একটা আমাকে কি অবস্থা, যে পাখিতে ৩-৪ মন করে জানাবো, মানে আমরা কেমনে চলুন বাচ্চা নিয়ে। মাঠ পর্যায়ে কৃষকদের যদি কোনো কর্মকর্তা পরামর্শ দিতে অস্বীকৃতি জানায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। যদি এরকম কেউ বলে মানে প্রমাণ হয় যে উনি কৃষকের পাশে নাই, পরামর্শ দেয় নাই, উনি সরকারি দায়িত্ব পালন করবে, কিন্তু কৃষকের অভিযোগ দিলে আসলে যদি সত্য হয় আমরা কিন্তু তার ব্যবস্থা নেব। পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ সহ নিয়মিত তদারকি করছে বলে জানায় এই কর্মকর্তা। কৃষকরা একটু আমাদের সাথে যোগাযোগ করে আমরাও এটা পরামর্শ দিতে পারবো। এর বাইরে আমাদের ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে, আমাদের কর্মকর্তাদেরকে আমরা জোর দিচ্ছি, জোর তাগিদ দিচ্ছি, যাতে মাঠ পর্যায়ে আরো একটু বেশি করে যেন একটু খোঁজখবর বা মাঠের যে বিষয়গুলো তদারকি করা, এগুলো যেন করা যায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের দুর্গাবাড়ি এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং এর নতুন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচার সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাগানপাড়া এবং কবরস্থানের জমি দখল করে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মিরিঞ্জা বাগানপাড়া গ্রামবাসী। কেরানীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করেন ইউএনও। সার্ভিস চার্জের পাওনা টাকা পরিশোধ না করে উল্টো ভয়, ভীতি, হুমকি ও ভবনের মালিকানা দাবির প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শামসুদ্দিন টাওয়ারের মালিকের ওয়ারিশগণ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রামকে পৃথক করে নতুন ইউনিয়ন গঠন এবং আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট স্কুল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং ক্যাশলেস সেবা শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি। শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গম নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক সেন্সিটাইজেশন প্রোগ্রাম। হারভেস্ট প্লাসের বাস্তবায়নে রিয়াক্টস ইন প্রকল্পের আওতায় এই প্রোগ্রাম পরিচালনা করে বেসরকারি সংস্থা ইএসডিও। ডলবিন্দে বনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মাঝে সুসংবাদ আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানান। তারা বলেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর এই ইতিবাচক খবর এলো। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে, মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ১২ ডিআইজি সহ পুলিশের ১৩ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। সংসদে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ হবে। সমকাল শিরোনাম করেছে, সংসদ সদস্যের হস্তক্ষেপ
আরও বাড়ার শঙ্কা। এমপিদের গাড়ি চাওয়া নিয়ে প্রশ্ন, রাষ্ট্রের খরচও বাড়বে। পোল্ট্রি শিল্পে চাপ, কমছে উৎপাদন, বাড়ছে দাম। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দী করেছে দেশকে। ব্যবসা বিনিয়োগে অশনি সংকেত। যুগান্তর শিরোনাম করেছে, সংসদে প্রধানমন্ত্রী, দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। স্থানীয় সরকার নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত 1400 প্রতিষ্ঠান। আমার দেশ শিরোনাম করেছে, সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী। সব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয় মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। দ্য ডেইলি স্টার, হরমুজ ক্রাইসিস ফার্দার ডিপেন্স, গভর্নমেন্ট স্টিক্স টু ওল্ড বড় প্রাইস ডিসপাইট হাই প্রোডাকশন কস্ট। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্মার্ট কৃষি বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে সংসদে। প্রধানমন্ত্রী, সরকারের প্রথম 2 মাসের কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষ। পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত আছে। জ্বালানির দাম বাড়লেও পেট্রোল পাম্পে কাটছে না সংকট, সরবরাহ কম থাকার অভিযোগ। স্বাধীনতার 55 বছর পরও অবহেলিত শেরপুরের চরাঞ্চল, রাস্তাঘাট ব্রিজের অভাবে চরম ভোগান্তি। এক যুগেও সংস্কার হয়নি লক্ষ্মীপুরের উল্লাস সড়ক। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃণমূল বিজেপির মহারণ শুরু। প্রথম ধাপে 152 আসনে ভোট, 80 জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।